একটা ডাক আসা দরকার। A film on Pankaj Saha, poet and radio TV personality. ডকুমেন্টারিটা দেখে এক বাক্যে সবাই স্বীকার করেছেন যে অত্যন্ত সুন্দর হয়েছে এই প্রোডাকশন। তবে আমার মনে হয়েছিল পঙ্কজদার নিজস্ব ঘরোয়া আড্ডা শনিবারের বৈঠক পুরোপুরি বাদ চলে গেছে। পঙ্কজদার পরিচালনায় প্রত্যেক মাসের চতুর্থ শনিবার এক জমজমাটি আড্ডা জমে ওঠে লেক রোডের সেনবাটিতে। তাছাড়া আমার এটাও মনে হয়েছিল শর্মিষ্ঠাদিকে আরেকটু এক্সপোজার দিলে ভালোই হতো। আমার মনের কথাটা আমার আগেই বলে দিলেন শ্রীমতী প্রণতি ঠাকুর। এইবার শুনুন উনি কি বললেন। একবার প্রণতি, এবং সেটা কিন্তু গ্রন্থিত হয়েছিল। আজকে অনেক কথা মনে পড়ছে, কিন্তু একটা আমার অভিযোগ বলবো না, একটা জিনিস মনে হয়েছে যে পাশে থেকে যে মানুষটি বা পিছনে চালচিত্রের মতন থেকে যে মানুষটি রয়েছেন তাকে একটু কম দেখা হলো, কম তার কথা আমরা সাধারণ মানুষ জানি না। দূরদর্শন 1975 সালে যেদিন প্রথম পর্দা খুলল, এই মানুষটি কিন্তু হাত জোড় করে নমস্কার কথাটি বলেছিলেন। আমি শর্মিষ্ঠাদির কথা বলছি। শর্মিষ্ঠাদিকে আরেকটু যদি আনা যেত, শর্মিষ্ঠাদির প্রতিভা যদি আরেকটু উন্মোচিত হতো, কারণ মেড ফর ইচ আদার বোধহয় এদের জন্যেই কথাটা তৈরি হয়েছিল। ভালো। পঙ্কজদার সঙ্গে আমার প্রথম আলাপ হয় আইসিসিআরে আইপিপিএল এর একটা অনুষ্ঠানে। আইপিপিএল থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল ছবি তুলে দেওয়ার জন্যে, আর আমি ছবি তুলছিলাম। অনুষ্ঠানের শেষে পঙ্কজদা আমাকে ডাকলেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি আমার নাম বললাম। এখন হলে অবশ্য আমি বলতাম আমার নাম মানুষ। এটা পঙ্কজদার কবিতার একটা পংক্তি। পঙ্কজদা আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি ছবি তোলো? আমি বললাম, হ্যাঁ আমি ছবি তুলি, তবে আমি প্রফেশনাল নই। তখন আমি প্রফেশনালি ছবি তুলতাম না। পঙ্কজদা তখন আমাকে শনিবারের বৈঠকের কথা বললেন, আর আমিও এক বাক্যে রাজি হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই যাব, ছবিও তুলে দেবো। যে মাসের চতুর্থ শনিবার আমি কলকাতায় থাকতাম, আমি অবশ্যই শনিবারের বৈঠকে যোগদান করতাম। তবে তখন আমি চাকরি করি, আর আমার চাকরির খাতিরে আমাকে প্রায় দেশের বাইরে যেতে হতো। বছরে 9-10 বার দেশের বাইরে যেতাম। তবে আমি আমার ট্যুর প্ল্যানটা এমনভাবে করতাম যাতে ফোর্থ স্যাটারডেটা কলকাতায় থাকতে পারি। তাও মাঝে সাঝে শনিবারের বৈঠক যে বাদ পড়েনি এমন নয়। শনিবারের বৈঠকে প্রচুর জ্ঞানী গুণী মানুষ আসতেন, এবং সত্যি কথা বলতে কি আমি ঋদ্ধ হয়েছি শনিবারের বৈঠকে গিয়ে। আর পঙ্কজদা তো সমস্ত বিষয়ে জ্ঞানের ভাণ্ডার। সমস্ত আলোচনায় উনি কি সুন্দর ওনার মতামত ব্যক্ত করতেন। একবার আমাকে পঙ্কজদা ফটোগ্রাফি নিয়ে কিছু বলতে বললেন। আমি বলার পরে উনি কি সুন্দর করে ফটোগ্রাফিতে আলোর ব্যবহারটা সবাইকে বুঝিয়ে দিলেন। এই ডকুমেন্টারির কথাটা ফোন করে রামপ্রসাদ বাবু আমাকে জানালেন। আমি প্রথমেই বললাম যে হ্যাঁ নিশ্চয়ই যাব, কিন্তু যত দিন এগিয়ে আসলো আমার আর যাওয়ার ইচ্ছেটা চলে গেল। আমি রামপ্রসাদ বাবুকে ফোন করে বললাম, রামপ্রসাদ বাবু আমি বোধহয় যাব না। আমার আসলে বাইপাস হার্ট সার্জারি হয়েছে, আর এই হার্ট সার্জারির পরে আমি একটু অলস হয়ে গেছি, আর তাছাড়া আমি সল্টলেকের বাইরে গাড়ি চালাই না, সেটাও একটা অসুবিধে। রামপ্রসাদ বাবু আমাকে বললেন, অভিজিৎদা আপনার যদি শারীরিক অসুবিধে থাকে তাহলে আপনাকে আসতে হবে না। আমি বললাম, না না আমার তেমন কোনো শারীরিক অসুবিধে নেই। রামপ্রসাদ বাবু বললেন যে আপনি আসবেন শুনে স্যার খুব খুশি হয়েছিলেন। এখন যদি শোনেন যে আপনি আসছেন না তাহলে খুব কষ্ট পাবেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, না না আমি আসব, কোনো চিন্তা করবেন না। আমি ড্রাইভার নিয়ে গেলাম, কারণ আমি সল্টলেকের বাইরে গাড়ি চালাই না, সেটা তো আগেই বললাম। আর তাছাড়া নন্দনের ওখানে পার্কিংয়েরও খুব অসুবিধে। শুধু শনিবারের বৈঠক নয়, পঙ্কজদার
নানা অনুষ্ঠানে আমি ছবি তুলে দিয়েছি, সেটা পঙ্কজদার সম্বর্ধনাই হোক বা পঙ্কজদার কবিতার বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন হোক। আমার ছবির ওপরে পঙ্কজদার একটা ভরসা হয়েছিল। আমাকে প্রায় বলতেন যে অভিজিৎ, তুমি না হলে চলবে না, আমার এই অনুষ্ঠান আছে, তুমি কিন্তু এসে আমার ছবিগুলো তুলে দিও। পঙ্কজদার সম্বন্ধে একটা কথা না বললেই নয়। আমি মনে করতাম, কিংবা এখনো মনে করি, যে পঙ্কজদা আমাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। এইবার যারা পঙ্কজদাকে চেনেন আর পঙ্কজদাও যাদের চেনেন, তাদের সঙ্গে যদি আমি পঙ্কজদার ব্যাপারে কিছু বলতে যাই, তাহলে প্রথমেই তারা বলেন পঙ্কজদা না আমাকে ভীষণ ভালোবাসে। আমি এখন এটা বুঝতে পেরেছি যে পঙ্কজদার মতো মিষ্টভাষী এবং এত অন্তরঙ্গ, ওই লেভেলের একটা মানুষ অন্য মানুষের সঙ্গে এত ভালোভাবে মিশে যান যে সবাই মনে করে যে তাকে পঙ্কজদা খুবই ভালোবাসে। এই ডকুমেন্টারিটা দেখে আমি আরো ভালোভাবে বুঝতে পারলাম পঙ্কজদা ঠিক কত বড় মাপের মানুষ। এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে একটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। লিঙ্কটা হলো চন্দ্রিল ভট্টাচার্যের পঙ্কজদার সম্বন্ধে বক্তৃতা। কলকাতা বুক ফেয়ারে পঙ্কজদার একটি বইয়ের উন্মোচনে এই বক্তৃতা করেছিলেন চন্দ্রিল ভট্টাচার্য। একটু ভালো করে শুনবেন লিঙ্কে গিয়ে, তাহলে বুঝতে পারবেন যে পঙ্কজদা ঠিক কোন মাপের মানুষ। সবারই জানা আছে যে চন্দ্রিল ভট্টাচার্য একজন সুবক্তা। আর সত্যি কথা বলতে কি, ওই ভিডিওটা প্রচুর মানুষ দেখেছেন, প্রচুর ভিউয়ার। আমার জানা নেই আর কারো কাছে ওই বক্তৃতার ভিডিও রেকর্ডিং আছে কিনা। নন্দনের ৩ নম্বর পূর্ণ প্রেক্ষাগৃহে এই প্রজেকশন হলো। রামপ্রসাদ বাবুর সম্বন্ধে একটু আলাদা করে না বললেই নয়। পঙ্কজদার সর্বক্ষণের সাথী, আর শনিবারের বৈঠকে চা, সিঙ্গারা, জিলিপির থেকে শুরু করে সমস্ত দায়িত্ব ওনার কাঁধে। ডাক্তার অংশু সেন পঙ্কজদার ডাক্তার। পঙ্কজদার সেরিব্রাল অ্যাটাকের পরে উনিই চিকিৎসা করেছিলেন। অংশু খুব সুন্দর গান গায়, আর শনিবারের বৈঠকেও অনেকবার গান গেয়েছে। অংশু আর আমি একই স্কুলের ছাত্র। এবার অংশুর গান একটু শুনুন। অংশু ওর মনের ভাব প্রকাশ করল এই এক লাইন গানের মাধ্যমে। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। বিস্ময় লাগে হেরি তোমারে বড় বিস্ময় এই প্রজেকশনের পরে অনেক জ্ঞানী গুণীজনেরা তাদের মনের ভাব ব্যক্ত করলেন, মানে ডকুমেন্টারিটা দেখে তাদের কেমন লেগেছে সেটা জানালেন। প্রত্যেকেই অকুণ্ঠ প্রশংসা করলেন দিব্যেন্দুবাবুর আর এই ডকুমেন্টারিটার। এই প্রশংসা যে খালি লোক দেখানো তা নয়, সত্যি সত্যি মনের থেকেই প্রশংসা করলেন। আর আপনাদের তো আগেই দেখিয়েছি শ্রীমতী প্রণতি ঠাকুর শর্মিষ্ঠাদির সম্বন্ধে কি বলেছেন, আর পঙ্কজদা আর শর্মিষ্ঠাদির সম্বন্ধে তো বললেনই। এনারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে স্টলওয়ার্ড। আমি অতি সাধারণ মানুষ হয়েও মাইকের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ করে নিয়েছিলাম। আমি অবশ্য অভিযোগ করেছিলাম শনিবারের বৈঠক সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য। এই প্রজেকশনের পরে আমি দিব্যেন্দুবাবুর সঙ্গে অল্প কিছু কথা বলি, সেটাও জুড়ে দিলাম আপনাদের দেখার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী দিব্যেন্দু পোড়েলের সামনে। উনি এই ডকুমেন্টারিটা করেছেন একটা ডাক
আসা দরকার। এটা পঙ্কজদা মানে পঙ্কজ সাহার ওপরে। আমি ওনাকে অল্প কয়েকটা কথা জিজ্ঞাসা করছি। এই যে ডকুমেন্টারিটা করেছেন খুবই সুন্দর হয়েছে, কতদিন সময় লেগেছে এটা করতে? এটা আমরা প্রথম শুটিং শুরু করি 2023-এর প্রথম দিকে। তার মানে হিসেব অনুযায়ী ধরুন প্রায় আড়াই বছর ধরে শুটিং এডিটিং কমপ্লিট করে এখনও সাবটাইটেল ইংলিশ সাবটাইটেলটা হচ্ছে। তারপর এই ছবিটা আমাদের পরিকল্পনা আছে একটা সেন্সার করিয়ে ভারতবর্ষের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো হয়, ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল, সেই সব জায়গায় পাঠাবো। আমার তো মনে হয় পাঠানোটা খুব দরকার। পঙ্কজদার সম্বন্ধে আমি যতটা জানতাম, আমার সঙ্গে তো পঙ্কজদার খুবই হৃদ্যতা, কিন্তু আমি এখন দেখছি যে পঙ্কজদা তার থেকে অনেক 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 বড় মাপের মানুষ, এবং উনি যে পুরস্কার পেয়েছেন এবং তার যে জাজ কিংবা বিচারক তারা সব তাবড় লোক ছিলেন। আর তাছাড়া আপনি আর্কাইভ থেকেও প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎকারগুলো বার করেছেন। সত্যি সত্যি খুবই সুন্দর এবং সম্পূর্ণ প্রেক্ষাগৃহ ভর্তি ছিল। আর হ্যাঁ, সেইটা খুব ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, যে হল যেটা আজকে আমরা ভাবি যে এই মানুষ বাইরে বেরোচ্ছে না, হলে ঢুকছে না, সিনেমা দেখছে না, কিন্তু একটা তথ্যচিত্র দেখতে মানুষের এত ভিড়, মানে আমি তো কি বলবো, আমি সৌভাগ্যবান মনে করছি এখন। নিঃসন্দেহে এত মানুষ এসেছে, এবারে আমরা বসার জায়গা দিতে পারিনি, তাদেরকে আলাদা করে চেয়ার দিতে হয়েছে, বেশ কিছু মানুষ দাঁড়িয়ে দেখেছেন। এইটা আমার মনে হয় এটা পঙ্কজদার একটা জনপ্রিয়তা, সেইটা তো কাজ করেছে। আমি তো ছবি বানিয়েছি, আমাকে কতজন মানুষ আর চেনেন, কিন্তু এই যে পঙ্কজদাকে দেখার জন্য, ছবিতে পঙ্কজদার সম্পর্কে আরও বেশি জানার জন্য এই যে মানুষের আশা, মানুষের যোগদান এইভাবে, এবং খুব মানে শতপ্রাণোদিত হয়েছে যোগদান, এইটা আমাকে ভীষণ অবাক করেছে। না, আর সব থেকে বড় কথা, আমি অনেক সময় দেখেছি ডকুমেন্টারি দেখতে দেখতে মানুষ উঠে চলে যায়, কিন্তু এখানে একটি লোকও উঠে চলে যায়। হ্যাঁ, সেইটা কি হয়েছে, মানে আমি যেহেতু ফিচার ফিল্ম করি, তো আমি বহু ডকুমেন্টারির কাজ করেছি এবং ডকুমেন্টারি দেখেছি। এই যে মানুষ যাতে ভুয়োর ফিল্ম না করে, কারণ যতই আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাউকে বোঝাই, যারা দেখতে আসছেন তারা তো সেই বিষয়ের কোনো এক্সপার্ট মানুষ না। সেক্ষেত্রে ওই যে সাধারণ দর্শকের যে সাধারণ মন বা সাধারণ চিন্তাভাবনা, সেইটাকে আমি যদি ধরে রাখতে চাই, তার পেশেন্সটা, সেইটা একটা কিছু সিনেম্যাটিক টুল আছে, সেই সিনেম্যাটিক টুলটা আমরা ব্যবহার করেছি। অসম্ভব ভালো হয়েছে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তবে আপনার সঙ্গে তো আমার আগেও দেখা হয়েছে শনিবারের বৈঠকে। অনেক অনেক খুব ইচ্ছা আছে শনিবারের বৈঠকে যাব। অনেক ধন্যবাদ। আমি জানি না এই যে সংগ্রহ করার জন্য কিছু ব্যাপার আছে, এটা ওই কারণে আমার মেয়ে থাকে বোম্বেতে, তার ভীষণ মানে আমরা এই এটাকে আরেকটা হচ্ছে, মানে সাবটাইটেল হচ্ছে, তারপরে ওটা সেন্সর করা, সেন্সর দিয়ে আগে কিছু পাবলিক শো হবে, আর কিছুটা কিন্তু করতে পারে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, রবীন্দ্রকে একটু ডাকতে হবে, কারণ রবীন্দ্র না হলে এটা হতো না। রবীন্দ্র হচ্ছে একদম প্রাচীন বটবৃক্ষের মতো বাংলা সিনেমা, যদি বলেন আন্তর্জাতিক সিনেমা, কলকাতার দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা আজকে 40-50 বছর ধরে এই মানুষটা নিরলসভাবে করেছে। মানে সেখান থেকে যে কিছু অনেক আছেন তো পাবার আশা, কিন্তু ওনার এই যে ভালোবাসা, ঠিক আছে, উনি সকালবেলা বেরিয়ে যান কিসের জন্য? এই 3টে ছবি দেখানো হবে, তাতে ওনার কি এসে গেল? 3টে ছবি দেখানোর জন্য সকাল বেরিয়ে যাচ্ছেন, ওটা না হলে বেরিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, এখানে এই জমা দেওয়া, ওখানে ওই জমা দেওয়া, তাকে টেলিফোন করা, সব কিছু। আমরা তো ঠান্ডা করে
বসে এডিট করলাম, শুটিং করলাম, কিন্তু এই মানুষটা দিব্যেন্দুবাবু, দিব্যেন্দুবাবু, শেষ একটা অনুরোধ করছি, কোনো এক সময় শনিবারের বৈঠকে আসুন, আপনার এই ডকুমেন্টারি সম্বন্ধে কিছু বলুন। এইটা আমিও যেটা বলছি। অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আমি তো ফিল্ম মেকার নই যে দিব্যেন্দুবাবুর মতো সবাইকে শেষ পর্যন্ত মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনের সামনে আটকে রাখতে পারবো। এই ছবিগুলো প্রজেকশন শেষ হওয়ার পরে অল্প কিছু ফটোশ্যুট, তাও যারা কষ্ট করে এই ভিডিওটা শেষ অবধি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই ছবিটা দিব্যেন্দুবাবু আর তার পরিবারের। আর এই নন্দনেই প্রজেকশন হয়েছিল। একটা ডাক আসা দরকার। আমি শেষে একটাই অনুরোধ করতে চাই, এই ডকুমেন্টারিটা যদি অন্য কোথাও দেখানো হয় তাহলে নিশ্চয়ই দেখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।